আজকের গল্প জন্মভূমি। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। মানুষের জীবনের অন্যতম বড় যন্ত্রণার কারণ হলো কাঙ্ক্ষিত বিষয়গুলো না পাওয়া। এই না পাওয়ার অভিযোগগুলো ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। যেমন সুজয় প্রায় 40 বছর বয়সে বিয়ে করলো, কিন্তু মনের মতন স্ত্রী পেল না। ভালোবাসার মানুষের থেকে পর্যাপ্ত মনোযোগ না পেয়ে সম্পর্কে অবহেলা অনুভব করে। হিরণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পেল না, যাও বা পেল, কর্মক্ষেত্রে প্রাপ্য সম্মান বা পদোন্নতি না হওয়ায় নিজের প্রতিভাকে কাজে লাগানোর সুযোগের অভাব বোধ করে। ঝিলমিলের পর্যাপ্ত অর্থের অভাব ও স্বপ্নের বাড়ি বা গাড়ি না হওয়া এবং জীবনযাত্রার মান নিয়ে প্রচণ্ড অসন্তোষ। পরিবারের কাছ থেকে সমর্থন না পেয়ে, সামাজিক জীবনে বা বন্ধুমহলে কাঙ্ক্ষিত গুরুত্ব না পেয়ে জীবনটাকে নিরর্থক মনে করে। বিপিনবাবু অবসর জীবনে সুস্থ শরীর না থাকায় নিজের জন্য পর্যাপ্ত অবসর ও সময় না পেয়ে নিজের জীবনের প্রতি ঘৃণা বোধ করেন। এছাড়াও অনেক সময় মানুষ নিজেদের আত্মবিশ্বাসের অভাবে মনোযোগ আকর্ষণের জন্য নানা বিষয়ে অভিযোগ করে থাকে। অনেকের আবার সর্বদাই মনে হয় সুকাল গেল অকাল এলো। এই অভিমান বা অভিযোগ নিজেদের পরিবার, বাবা মা, দেশ বা সমাজের প্রতি। মনের ইচ্ছেটা এমন পর্যায়ে চলে যায় যেন সুযোগ পেলে এখনই অন্য কোনো স্বপ্নের দেশে চলে যাবে বা পরজন্মে সেই দেশেই জন্মাবে। কমল জানে এই ধরনের অতৃপ্ত মনের অধিকারী নিজের পরিচিত জনের মধ্যেই অনেক আছে। এমনকি দেশভক্তিকে দূরে রেখে দেশত্যাগী হয়েও চলে যেতে চায় নিজের খুব কাছের কিছু বন্ধু বান্ধবও। একসময় সবচেয়ে কাছের বন্ধু সুবিমল ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউএসএতে চলে গেছিল। এরপর এমএস করে ওখানেই থেকে গেছিল। ওর ছেলের জন্ম ওখানেই। জাসসলি বা মাটির অধিকার, যা কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক 14 সংশোধনীর 1 নম্বর ধারায় পাওয়া যায়। সুতরাং কোনো শিশু তার পিতামাতার জাতীয়তা নির্বিশেষে ওই দেশে জন্মগ্রহণ করার সুবাদেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়। কোনো ব্যক্তি মার্কিন মাটিতে জন্মগ্রহণ করলে তার পিতামাতা বিদেশি হলেও সে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। সুবিমল ভারতীয় হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পেরে যেন নিজের জীবনের সার্থকতা খুঁজে পেয়েছিল। প্রাণের বন্ধু কমলের সাথে যোগাযোগ তো দূরের কথা, ওর বাবার মৃত্যুর পরেও আসেনি। মুখে যদিও বলেছিল, আসা কোনো মতেই সম্ভব হয়নি। অবশ্য ওর মা গত হওয়ার পর একবার এসে পৈতৃক বাড়িটাও বিক্রি করে মনের সাথে সহমতে ভারতীয় শব্দটাও যেন মুছে ফেলেছিল। কমলের সাথে সুবিমলের এক সময়কার গভীর সখ্যতা নিয়ে বন্ধুদের আড্ডায় একদিন কথা উঠেছিল। সবাই পুরনো দিনের কথা মনে করে কমলকে একটু ঠেস দিয়ে কথা বলছিল। একসময় ওদের নাম জগাই মাধাই, রূপ সনাতন বা রাম শ্যামের নামের মতোই একসাথে উচ্চারিত হতো। আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। ভারতবর্ষের মায়া ত্যাগ করে বিদেশের স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া কতটা ঠিক তার বিতর্ক চলছিল। কমল আলোচনার মাঝেই বলে উঠল, তোদের আজ গরুর কাহিনী বলবো। সবাই হেসে উঠল। তুষার তো বলেই ফেললো, সেই গরুর রচনা, 2 শিং, 1 লেজ, 2। কমল বাধা দিয়ে বলল, এটা গরু নয়, গরুর। গরুর হলেন হিন্দু পুরাণে বর্ণিত ভগবান বিষ্ণুর বাহন এবং পক্ষীরাজ। তিনি ঋষি কশ্যপ ও বিনতার পুত্র এবং সূর্যের সারথি অরুণের ছোট ভাই। বিশাল ডানাওয়ালা এই ঈগল মানবরূপী সত্তা সাপেদের শত্রু এবং অমৃত হরণকারী হিসাবে পরিচিত। আড্ডাখানার মাথাগুলো একটু কাছে আসতে লাগলো। কমল বুঝল গল্পটা ওদের মন পছন্দ হয়েছে। এছাড়া কমলের পড়াশোনার উপর ওদের অগাধ আস্থা। কমল আরেক কাপ চা খেয়ে আর একটা সিগারেট ধরিয়ে শুরু করলো। ঋষি কশ্যপের 2 স্ত্রী,
বিনতা ও কদ্রু। কদ্রু চাইলেন 1000 সাপ সন্তান, আর বিনতা চাইলেন মাত্র 2টি। কিন্তু তারা যেন কদ্রুর 1000 পুত্রের চেয়ে বেশি শক্তিশালী হয়। কদ্রু 1000টি ডিম থেকে সাপ জন্ম দিলেন, কিন্তু বিনতার ডিম ফুটতে দেরি হচ্ছিল। অধৈর্য হয়ে বিনতা একটি ডিম ভেঙে ফেললে অসম্পূর্ণ সন্তান জন্মায়, যিনি সূর্যের সারথি অরুণ নামে পরিচিত হন। অরুণের অভিশাপে বিনতা দাসিত্ব গ্রহণ করেন। দীর্ঘকাল পর দ্বিতীয় ডিম থেকে জন্ম নেয় অসীম শক্তিধর গরুর। দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য গরুর স্বর্গে গিয়ে দেবতাদের কাছ থেকে অমৃত চুরি করে আনেন এবং নাগদের পরাজিত করে মাকে দাসত্ব থেকে মুক্ত করেন। গরুরের সাহসিকতায় মুগ্ধ হয়ে বিষ্ণু তাকে নিজের বাহন হিসেবে গ্রহণ করেন। এবার জমাটি আড্ডায় দোকানের মালিকও পেছনে দাঁড়িয়ে গেছে। এতক্ষণ কান খাড়া করে গল্প শুনছিল। কেউ চা সিগারেটের অর্ডার করলেও এই দিচ্ছি বলে মন দিয়ে গল্প শুনছিল। কমল বলে যাচ্ছে, প্রভুকে পিঠে চড়িয়ে সমস্ত লোক ঘুরে বেড়ায়, কিন্তু সব জায়গা ভালোভাবে দেখা হয় না গরুরের। মনে তার প্রবল ইচ্ছে একবার সমস্ত লোক একা একা ভ্রমণ করবে। তাই একদিন শ্রী বিষ্ণুর অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল। বৈকুণ্ঠ থেকে মনুষ্যলোক, গন্ধর্বলোক, স্বর্গলোক, পাতাললোক, প্রেতলোক সব জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও গিয়ে শান্তি পেল না। সর্বত্রই দুঃখ বিরাজ করছে। চিত্তে সুখ না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে এলো বৈকুণ্ঠ ধামে। প্রভুর সামনে করজোড়ে অবনত মস্তকে দাঁড়ালো। নারায়ণ স্মিত হেসে জানতে চাইলেন, বলো গরুর, কেমন ভ্রমণ হলো? কোথায় কোথায় গিয়েছিলে? গরুর বলল, প্রভু, যমলোক ছাড়া সব লোকেই ঘুরেছি। মনুষ্যলোককে আমার খুব ভালো লেগেছে। আর ভারতবর্ষের কথা কি বলবো, ওই মহান দেশে দেবতারা পর্যন্ত মনুষ্য শরীর ধারণ করে যেতে আগ্রহী। বিষ্ণু বললেন, দেবতারা মূলত পৃথিবীতে পাপের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য অংশাবতার রূপে জন্ম নেন। আমি নিজেও ভগবান হিসেবে রাম এবং কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলাম, যাদের অবতার বলা হয়। আর মহর্ষি বেদব্যাস আমারই অংশাবতার। হিন্দু বিশ্বাস অনুযায়ী ঋষি বেদব্যাস এই গরুর পুরাণের মূল অংশটি রচনা করেছিলেন আনুমানিক খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে, এবং কিছু অংশ আরও পরে সংযোজিত হয়েছে, কিন্তু বিশ্বাসটা আজও যেন প্রাসঙ্গিক। ঘড়ির কাঁটার গতি গল্পের গতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। কেউ ওদিকে একবার তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি। কমল আর কয়েকজন চা ছাড়াই সিগারেট ধরালো। কমল শুরু করল, বৈকুণ্ঠ অধিপতি বললেন, এছাড়া দেবরাজ ইন্দ্র, ধর্মরাজ যম, ধর্মদেব মহাত্মা বিদুর, বায়ুদেব অশ্বিনী কুমারদ্বয়, বৃহস্পতি, শিব, রুদ্রগণ, সূর্যদেব, অষ্টবসুর ভীষ্ম, লক্ষ্মী দেবী, মারুদগণ ইত্যাদি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। হিন্দু ধর্মের 4টি মহাযুগ হল সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। আমরা বর্তমানে কলিযুগে আছি। গুপ্ত সাম্রাজ্য, বিশেষ করে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময়, আব্বাসীয় খিলাফতের সময়কাল বা বাংলায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হতো। তবে এখনো পুরাণের এই অংশ পড়লে মনে প্রশ্ন জাগে, গরুরের মতন ত্রিলোক দেখে বিচার করে মনুষ্যলোক, বিশেষ করে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার পর অন্য দেশকে আপনার দেশ বলে মেনে নেওয়াটা কি উচিত হবে? বর্তমানে বলা হয় যুগ হলো একটি সুনির্দিষ্ট দীর্ঘ সময়, বিশেষ আমল বা 12 বছরের একটি চক্র। আমরা কত যুগ কাটিয়ে এসেছি। হয়তো নিজেদের দোষে স্বর্ণযুগ আমরা হারিয়েছি, কিন্তু এখনো সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। শ্রোতাদের মধ্যে বিশেষত সহপাঠীরা বুঝতে পারল সুবিমলের
চেয়েও এক পা এগিয়ে থাকা ছেলে কেন শুধু ভারতেরই কথা বলে, ভারতকেই কিছু দিতে চায়। এবার সবাই যেন দৌড়েই বাড়ি পৌঁছতে চাইল। ঘড়ির কাঁটায় চোখ পড়লে অন্তত 1 ঘন্টা আগেই এই আসরের পরিসমাপ্তি হতো।